প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গরের বৈঠক, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা। জামায়াত এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট 11 দল, দাবি নেতাদের। এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, বিরূপ প্রভাব পড়ছে জীবন জীবিকা সহ অর্থনীতিতে। এক দশকে বিদেশমুখী শিক্ষার্থী বেড়েছে 105 ভাগ। শেষ 5 বছরে মেধার সাথে দেশ থেকে গেছে প্রায় 38,000 কোটি টাকা। এক প্ল্যাটফর্মে সম্মিলিত ইসলামী ব্যাংকের সেবা কার্যক্রমে ধীর গতি, নতুন ব্যাংকিং সিস্টেমে লাগবে সময়। মরক্কো থেকে স্পেনে অভিবাসন প্রত্যাশীদের ঢল, অর্থনৈতিক চাপ ও বেকারত্বকে দুষছেন বিশেষজ্ঞরা। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিবাচকভাবেই এগোচ্ছে। পরে শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টে ক্রিস্টেনসেনকে সঙ্গে নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনও করেন সার্জিও। আশ্বাস দেন রোহিঙ্গা সংকটে পাশে থাকার। সংস্কার ইস্যুতে এখনও অটুট জামায়াত এনসিপি ঐক্য, বরং বিরোধী মত মোকাবিলায় ব্যর্থ হয়ে ভাঙন ধরাতে চায় সরকার, এমন দাবি জামায়াতের শীর্ষ নেতাদের। বলেন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে এনসিপি। গণমাধ্যমে আসা এমন তথ্য ঠিক নয়। রমিজ হুসাইনের প্রতিবেদন। দেশের রাজনীতিতে জোটের সমীকরণ কম হয়নি, যার বেশিরভাগই যতটা না মূল আদর্শের বোঝাপড়াই, ইতিহাস বলে তার চেয়ে অনেক বেশি ভোটের অঙ্ক মেলানোর খাতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সাথে এনসিপির গাঁটছড়াটাও ছিল তেমনই। যদিও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলটির সাথে একরকম সমঝোতার আভাস ছিল বিএনপির পক্ষ থেকেও। অবশেষে সংস্কার, গণভোট সহ বেশ কিছু দাবিতে কাছাকাছি অবস্থানে থেকে এনসিপির সাথে ঐক্য হয় জামাত নেতৃত্বাধীন অন্যান্য ইসলামী দলগুলোর। যেই বোঝাপড়াটা আরও নিবিড় হয় ভোট পরবর্তী সময়ে। তবে বছর না ঘুরতেই কিছু গণমাধ্যমের খবর বলছে, আস্থার সংকটে এনসিপির সাথে দূরত্ব বাড়ছে জামাতের। বিষয়টি নিয়ে কথা হয় দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে। তাদের দাবি, কিছু ক্ষেত্রে মতের অমিল থাকলেও সংস্কারের মতো ইস্যুতে এখনো ঐক্য আছে অটুট। এখন পর্যন্ত 11 দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়াকে আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো ফোরামে আমরা আনুষ্ঠানিক আলোচনায় শুনি নাই। দলের সর্বোচ্চ যে বডি পলিটিক্যাল কাউন্সিল, সেখানেও এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পাই নাই। নেতাকর্মীদেরকে সেখান থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। ইভেন যে দলের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেখানেও এই ধরনের কোনো আলোচনা হয় নাই। 11 দলীয় যে ঐক্যটা আছে, আমরা নির্বাচনী সমঝোতার পরে সংসদে একসাথে ভূমিকা রাখা, রাজপথে একসাথে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছি। দল দুটির নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, যাতে উন্মুক্ত হয় নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবারিত পথ। জাতির কাছে স্পষ্ট হয়েছে যে এই সরকার সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই জায়গায় সরকার সাকসেসফুল না হওয়াতেই আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আন্দোলনটাকে দুর্বল করার জন্য এ ধরনের কনফিউশন তৈরি করছে। না, আমরা মনে করি এ ধরনের কোনো শঙ্কা নাই, তবে ষড়যন্ত্র হচ্ছে, বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে। তবে আশা করি এটা সফল হবে। তাদের তো একটা প্রচেষ্টা থাকবেই আমাদের ঐক্য বিনষ্ট করা, এবং এটা সবসময় তাদের ছিল, সুতরাং সেটা থাকবেই। এবং আমরা মনে করি না আমাদের এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন কেউ এই ধরনের কোনো পাতানো ফাঁদে পা দিচ্ছে।
খেলাফত মজলিস সহ শরিকদের কেউ কেউ নিয়মিত কর্মসূচিতে অংশ না নিলেও এখনও সবাই একতাবদ্ধ বলে দাবি 11 দলীয় ঐক্যের। তাকে আমরা সবাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 11 দিন পার হলেও এখনো স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকা সহ দেশের অর্থনীতিতে। গ্যাস সংকটের আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁ এলাকা থেকে যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর। সাগর, এই যে চলমান সংকট, এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা, এবং পাশাপাশি এটাও জানান যে ভাসমান যে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি রয়েছে সেটা সংস্কারেও কোনো কাজ চলছে কিনা, জানাবেন বিস্তারিত। সোহেলি, এই বিষয়ে আসলে বেশ কয়েকদিন যাবৎ ধরেই মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে এলএনজি টার্মিনালের যে ক্ষতিগ্রস্ত যেই স্থাপনাটি রয়েছে সেটি ঠিক করতে কমপক্ষে আরও 10 থেকে 12 দিন লাগবে। অর্থাৎ 10 থেকে 12 তারিখের আগ পর্যন্ত গ্যাসের সংকট সেটি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। তবে এরপরও ঠিক হবে কিনা সেটি আসলে সময়ের সাথে বলা সম্ভব, কারণ আমরা এর আগেও দেখেছিলাম যে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মাত্র 2-1 দিনের মধ্যেই এই সংকটটি কেটে যাবে, কিন্তু সেটি আসলে ক্রমান্বয়ে দীর্ঘতর হচ্ছে। অর্থাৎ প্রতিদিনই এইটি যে সংস্কার করা কিংবা গ্যাসের যে সংকট সেটি স্বাভাবিক করা সেইটির প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই সময় ক্ষেপণের জন্য কিন্তু তার প্রভাব এই গ্যাস সংশ্লিষ্ট সকল ব্যক্তির উপর পড়েছে। আমি এখন রাজধানীর যে ফিলিং স্টেশনটিতে আছি, সাউদার্ন ফিলিং স্টেশন, এইটিতে অন্যান্য পাম্পের তুলনায় কিছুটা হলেও গ্যাস পাওয়া যাচ্ছে, যার কারণে এখানে কিন্তু যানবাহনের লাইন অনেক দীর্ঘ এবং প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত এই লাইনটি দীর্ঘ হয়েছে। তবে এখানকার যারা কাজ করছেন, যারা আসলে এই গ্যাসটি সরবরাহ করছেন, তারা বলছেন যে স্বাভাবিক সময় যেখানে এই গ্যাসের চাপের মাত্রা থাকে 200, সেখানে তারা এখন পাচ্ছেন মাত্র 120-30, আর সকাল থেকে তারা আরেকটু বেশি পেয়েছিলেন, 180 পর্যন্ত ছিল, যেটি ক্রমান্বয়ে কমে আসছে। এবং তারা বলছেন হয়তো এই গ্যাসের চাপটি আরও কমে গেলে আজকে হয়তো বা পরবর্তী সময়ে আর গাড়িগুলোকে এই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এবং এই যে যানবাহনের গ্যাস সংকট নিয়ে যে যানবাহনের চালকরা ভুগছেন, এই ভোগান্তি শুধুমাত্র এই যানবাহন বা পরিবহন সেক্টরেই নেই, এর বাইরেও এটি আসলে যাত্রী পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। যেহেতু এই সিএনজি চালিত যানবাহনগুলো অনেকটা সময় লাইন দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছেন এবং এর ফলে ঢাকায় কিন্তু এই সকল যানবাহনের সংখ্যাটা কম, যার ফলে এর ভাড়াও বেড়েছে এবং যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। তো সব মিলে এই ছিল গ্যাসের সংকট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফি মাহমুদ সাগর। নরসিংদীতে গ্যাস সংকটে ব্যাহত 3 শতাধিক কারখানার উৎপাদন। এমন অবস্থায় ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা। পরিবহন খাতেও দেখা দিয়েছে বিপর্যয়, যদিও তিতাস কর্তৃপক্ষের আশ্বাস শিগগিরই হবে সমাধান। উৎপাদন বন্ধ থাকায় কারখানায় স্থবিরতা, অলস সময় পার করছেন শ্রমিকরা। গ্যাস সংকটে এমন অবস্থা দেশে কাপড়ের চাহিদার বড় যোগান দেয়া জেলা নরসিংদীর বেশিরভাগ শিল্প কারখানার, বিশেষ করে মাধবদী, চোয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচরে গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং এবং স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 শিল্প কারখানার একই চিত্র। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক কারখানায় চলছে না মেশিন, কোথাও উৎপাদন নেমেছে শূন্যের কোঠায়। তাতে সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে উদ্যোক্তারা। উৎপাদনে না যেতে পারি নাই, এটি সম্পূর্ণ ক্ষতির হিসেবে আমরা কোটি কোটি টাকায় ক্ষতির সম্মুখীন হব। মালামাল সরবরাহ দিতে পারছি না, যার কারণে পার্টিও আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। কারখানার এমন দুরবস্থায় ছাঁটাই শঙ্কায় পড়েছেন শ্রমিকরা। এর মধ্যে কোনো কোনো কারখানায় কমিয়ে দেওয়া হয়েছে কাজের সময় ও মজুরি। মালিককে আদৌ আমাদেরকে বেতন দিতে পারবে কিনা সে নিয়ে আমি অনেক চিন্তিত। আমাকে গাছ নাই, আমরা দাঁড়ায় থাই, আইয়া আইয়া ঘুরে যাই, আঙ্গো মালিক আঙ্গো বেতন দেবে কিভাবে? গ্যাসের অভাবে নরসিংদীর 17টি ফিলিং স্টেশনের বেশিরভাগই বন্ধ, ফলে গ্যাস চালিত যান চালকদের পাশাপাশি ভোগান্তিতে রোগীসহ সব শ্রেণীর যাত্রীরা। বড়জোর 100 টাকার, 80 টাকা, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে, তো এরকম টাকার গ্যাস দিয়ে আমাদের কিছুই হয় না। গ্যাসের সংকট অনেক, তো গ্যাসের জন্য আমরা এখন ফ্লাইট মিস হবে না কি জানি বলতে পারতেছি।
কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। তবে কয়েকদিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। নরসিংদীতে প্রতিদিন ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে ৩০ মিলিয়নের মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে বিদেশে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গেল এক দশকে যা বেড়েছে প্রায় ১০৫ ভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত ৫ বছরে দেশ থেকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে প্রায় ৩৮,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ৩ গুণ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুমিনুল হক আফান। একবার চলে যায় আর দেশে ব্যাক করে না, এটা আসলে তো আমাদের এটাও চিন্তা করা উচিত আসলে কেন ব্যাক করে না। কিছুদিন আগেই বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন রাতুল ইস্তিয়াক। স্বপ্ন ছিল টিস্যু ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে একদিন দেশের স্বাস্থ্য খাতে নতুন কিছু যোগ করা, কিন্তু বাংলাদেশে এই বিষয়ে পর্যাপ্ত গবেষণাগার, অর্থায়ন কিংবা কাজের সুযোগ নেই। তাই অনেকটা অভিমান নিয়েই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমি এখানে যদি কোনো একটা কাজে ইনভলভ হই, আমি যে পরিমাণের এটার জন্য স্যালারি বা আমি এটার রেসপেক্টে আর্ন করতে পারবো, দেখা যাচ্ছে বাইরে গেলে আমার লাইফ লিভিংটা আরও বেটার হবে, আমার স্ট্যান্ডার্ডটা আরও বেটার হবে। ইভেন আমি যদি টেকনোলজিক্যাল দিক থেকেও বলি, যে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিসগুলো অন্য বাইরের ল্যাবে আছে, সেগুলো অনেক মোর অ্যাডভান্সড দেন আওয়ার ল্যাব। দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর চোখে একই অনিশ্চয়তা। অভিযোগ, দেশের ইঞ্জিনিয়ারিং খাতে মানসম্মত কাজের সুযোগ খুবই সীমিত, আর সরকারি চাকরির যেসব পদ রয়েছে তার অনেক ক্ষেত্রেই ডিপ্লোমাধারীদের প্রাধান্য বেশি। যে স্টার্টিংয়ে স্যালারি এত কম থাকে যে আমি টিউশন করে তার চেয়ে স্টুডেন্ট লাইফে তার চেয়ে বেশি আর্ন করতে পারতেছি। আমরা যে যতটা দিতে চাই দেশকে, দেশ সেটা নিতে পারছে না বা নিচ্ছে না। ডিপ্লোমা যারা করে আসে তারা 11তম গ্রেডে ঢুকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে 9ম গ্রেডে চলে যায়। ফলে কি তা হয় কি আমাদের সিটগুলো ফাঁকা থাকে না। ফলে আমরা যদি ফিল্ড যদি এইভাবে না পাই, যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফিল্ড, তাহলে তো অবশ্যই আমরা বেটারমেন্টের জন্য বিদেশে যাবই। তবে বিষয়টি শুধু কিছু মেধাবী শিক্ষার্থীর দেশ ছেড়ে যাওয়ার গল্প নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 5 বছরে শুধু উচ্চশিক্ষার জন্যই বিদেশে পাঠানো হয়েছে প্রায় ৩৮,০০০ কোটি টাকা। ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে 2013 সালে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৭,০০০, যা 2023 সালে এসে দাঁড়িয়েছে প্রায় ৭৭,০০০। অর্থাৎ এক দশকে বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 105%। জব সেক্টরে যে পরিমাণ আমরা স্যালারি দেই, সেই স্যালারিটা এখন আমাদের যে লিভিং কস্ট সেটার সাথে ম্যাচ করে না। আরেকটা বড় ক্ষেত্র হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্র, যেটা যে টেকনিক্যাল কাজের ক্ষেত্র, সেটা আমরা তৈরি করতে পারিনি। শিক্ষাবিদদের মতে দেশে গতানুগতিক চাকরির বাইরে প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক খাতে এখনো পর্যাপ্ত কর্মসংস্থান ও মানসম্মত গবেষণার পরিবেশ গড়ে ওঠেনি। আমাদের একাডেমিয়া এবং আমাদের ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কোনো যোগাযোগ বা লিঙ্ক নাই। তো সুতরাং এইটাকে আরও কীভাবে করা, যেটার জন্য ডেডিকেটেড একটা পোস্ট থাকা, ইউনিভার্সিটিকে আলাদা সেন্টার করা যেখানে তারা এই কাজটা সবসময় করবে, তাহলে আমার ধারণা হয়তো বা আনএমপ্লয়েবিলিটি যে ব্যাপারটা ঘটছে সেটা একটু কমে যাবে। ক্ষমতায় আসার পর সব সরকারি শোনায় উন্নয়নের মহাপরিকল্পনার কথা, তবে সেই পরিকল্পনায় কি সত্যি মেধাবী তরুণদের ভবিষ্যৎ গুরুত্ব পায়? একটি মানসম্মত চাকরির অভাবে দেশ থেকে চলে যাওয়াই যেন একমাত্র সমাধান হিসেবে দেখছে মেধাবী তরুণরা। শিক্ষাবিদরা বলছেন শুধুমাত্র শিক্ষা বাজেট বাড়িয়ে নয়, তৈরি করতে হবে যথেষ্ট মানসম্মত কর্মসংস্থান এবং দিতে হবে সামাজিক নিরাপত্তা। তবে হয়তো এসব মেধাবী তরুণদের দেশে রাখা যাবে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। নতুন উপজেলা পেয়ে খুশি হলেও কার্যালয় স্থাপন নিয়ে ক্ষুব্ধ চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির 2.5 লাখ মানুষ। কারণ যেখানে উপজেলা কার্যালয় হচ্ছে তা নিয়ে ঘোর আপত্তি তাদের। অভিযোগ, প্রস্তাবিত জায়গায় কার্যালয় হলে মিলবে না সুফল। দেশের অন্যতম বড় উপজেলা চট্টগ্রামের ফটিকছড়ি, যার উত্তরাংশে মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি নতুন আরেকটি উপজেলা ঘোষণা করে সরকার। 6টি ইউনিয়ন নিয়ে এই উপজেলার নাম উত্তর ফটিকছড়ি। নতুন উপজেলার কার্যালয় হওয়ার কথা ভূজপুরে, তবে এই সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে বিতর্ক।
কেননা সর্বোত্তরের 3টি ইউনিয়ন বাগানবাজার, দাঁতমারা আর নারায়ণহাটের মানুষের দাবি ভোজপুর তাদের জন্য যৌক্তিক স্থান নয়। সেখানে কার্যালয় হলে তারা আগের মতোই বঞ্চিত হবেন নাগরিক সেবা থেকে। উপজেলাটা যেন মানে যৌক্তিক একটা জায়গা হয়, অর্থাৎ মধ্যবর্তী স্থানে হয়। বর্তমানে ভোজপুরে যদি সদর দপ্তর স্থাপিত হয় তাহলে আমাদের যে উত্তরাঞ্চলের মানুষ যারা ন্যায্য অধিকার পাবে না। এই উপজেলাটা যদি যৌক্তিক স্থানে দেয়, আমরা এই চট্টলাবাসী কোনো সমালোচনার মুখী হব না। নতুন উপজেলার সবচেয়ে বেশি মানুষের বসবাস এই 3 ইউনিয়নে। স্থানীয়দের দাবি, গণশুনানি এবং সরকারি প্রতিবেদনেও যৌক্তিক স্থানে উপজেলা কার্যালয় স্থাপনের সুপারিশ ছিল, কিন্তু নথি জালিয়াতির মাধ্যমে সেই সুপারিশ গোপন করা হয়। গণশুনানির রায় পরিবর্তন করেছে। যে গণশুনানিগুলো করেছিল 2 জন অনুমোদয়, ওনাদের রিপোর্ট আর এই নিকারের রিপোর্ট যেটা গিয়েছে চেয়ারম্যানদের রিপোর্ট, এটা এক জায়গায় করে দেখলেই বোঝা যাবে স্পষ্ট কি কোন জায়গায় তারা দুর্নীতিটা করেছে। তবে নতুন এই উপজেলায় অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি আছে সুয়াবিল ইউনিয়নবাসীর। তাদের অভিযোগ, ভৌগোলিকভাবে এই ইউনিয়নটি উপজেলার দক্ষিণে হলেও অযৌক্তিকভাবে সেটিকে উত্তরে নতুন উপজেলায় যুক্ত করা হয়েছে। নবনির্বাচিত এমপি সাহেব, ওনার কাছে আমাদের শহীদবাসীর পক্ষ থেকে আমি আকুল আবেদন করতেছি যে কোনো প্রকারে আমাদের শহীদটা কেটে আমাদেরকে ফরিদপুরের সাথে সংযুক্ত করার জন্য। ফরিদপুর উত্তর উপজেলা থেকে শহীদকে আসলে বাদ দেওয়া হোক, কারণ এখানে একজন মানুষের চায় না, বিশেষ করে আমাদের বিশেষ হাজিরকিল এবং সুবনছড়ি মানুষের জন্য মহা দুর্ভোগের কারণ হয়ে যাবে। শহীদ ইউনিয়নে বর্তমানে 50,000 মানুষ আছে। এই 50,000 মানুষের জন্য এক দুর্ভোগের কারণ হবে নতুন উপজেলায় সম্পৃক্ত করার মাধ্যমে। অধিবাসীদের বৃহৎ একটি অংশের আপত্তি উপেক্ষা করে নতুন উপজেলা কার্যালয় স্থাপন করা হলে তেমন সুফল মিলবে না। তাই প্রয়োজনে নতুন করে জরিপ চালিয়ে স্থান নির্ধারণের দাবি স্থানীয়দের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, উত্তরায় র্যাব 1-এর হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করবেন বিচারকরা। সেখানে আছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, সোহেলি, মূলত 5 আগস্ট অর্থাৎ 2024-এর পরে যারা বিভিন্ন সময় নানা কারণে তারা বন্দী ছিলেন এবং গুম ছিলেন, তাদেরকে নিয়েই মূলত তখনকার সরকার যিনি ছিলেন তিনিও উদ্গ্রীব ছিলেন এবং বারবার এ ধরনের যে সমস্ত জায়গায় বলা হচ্ছিল যে আয়নাঘরে আসামিরা বন্দী আছে এবং গুম করা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করেছেন। কিন্তু তখন আন্তর্জাতিক মিডিয়াগুলো ওভাবে কাভার করলেও আমরা দেশের যে গণমাধ্যমগুলো সেগুলো আসলে ওভাবে স্পষ্ট ছিল না। কিন্তু আজকে ট্রাইব্যুনালের যে বিচারক, সেই বিচারকরা মূলত আয়নাঘর সরাসরি, অর্থাৎ আয়নাঘর খ্যাত যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যেটি আছে, এটি পরিদর্শনে ইতিমধ্যে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পরে তারা ব্রিফ করবেন। তখন আসলে এখান থেকে বিষয়গুলো জানা যাবে। এবং আমরা যেটি র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, এর অধীনে আমরা যতটুকু জানতে পেরেছি মোট 17 জন আসামি আছে। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন এবং এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের তৎকালীন ডিজি যিনি ছিলেন তিনি সহ অন্যান্যরা এখন পর্যন্ত এই মামলায় আসামি রয়েছেন। এবং যেহেতু তাদের বিচার কার্য চলমান রয়েছে এবং তাদের বিচার কার্য চলছে, সেই সুবাদে ট্রাইব্যুনালের যে 3 জন বিচারক, তারা 3 সদস্যের প্রতিনিধি দল আজকে এখানে এসেছেন। তারা এটি পরিদর্শন করবেন এবং এটি শুধু বাংলাদেশ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আয়নাঘর পরিদর্শন করবেন বিচারকরা। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।